স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। উৎপাদন খরচ কম ও ফলন বেশি হওয়ায় দিন দিন গাজরের আবাদ বাড়ছে মানিকগঞ্জের সিংগাইরে। চাষ হচ্ছে উপজেলার সব গ্রামেই। এতে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছেন স্থানীয় চাষিরা। ২০ বছর ধরে গাজর চাষ করে আসছেন সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের বাবুল হোসেন। চলতি মৌসুমে ৩.৫ লাখ টাকা খরচ করে আবাদ করেছেন ৭ বিঘা জমিতে। এবছর ৭ বিঘা গাজর বুনছি, আপনার ৭ লক্ষ টাকা বিক্রি করছি। এর খরচ হচ্ছে ৩.৫ লক্ষ টাকার উপরে। সিংগাইরের মাটি গাজর চাষের উপযোগী। উৎপাদন খরচ বেশি হলেও দাম ভালো পাওয়ায় গাজর চাষে ঝুঁকছেন বাবুলের মতো কয়েক হাজার কৃষক। বিশেষ করে যে অঞ্চলগুলো গাজরের জন্য বিখ্যাত, তার মধ্যে আমাদের মানিকগঞ্জ একটি। এখানে ভৌগোলিক কারণে, পরিবেশগত কারণে গাজরের চাষটা বেশ ভালো এবং ফলনটা বেশ ভালো হয়। আমাকে মানিকগঞ্জ এখন গাজলের আবাদটা বেশি, অন্যান্য জায়গার থেকে আমাকে এলাকাটা টান, এ কারণে গাজল হয় বেশি। বিঘা চুক্তিতে এসব গাজর পাইকাররা নিয়ে বিক্রি করছেন ঢাকা সহ বিভিন্ন স্থানে। আমরা গাজরটা এই যে গৃহস্থের কাছে নিয়ে আমরা বিক্রি করি ঢাকা, কারণ বাজার, গাজীপুর, যাত্রাবাড়ি। আমাকে সিংগাই থানার গাজরটা ভালো মান আছে। এবছর সনাতন পদ্ধতির পাশাপাশি মেশিন দিয়ে ধোয়া হচ্ছে গাজর। তবে স্থানীয়ভাবে হিমাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা। আমরা এই বছর প্রথম আমরা মেশিন আছে ৩০০-৪০০ দিতে পারি, অনেক আরাম হয়েছে, অনেক সহজ হয়েছে। গাজর হয় ঠিক আছে, আমাদের এদিকে কোনো কোলেস্টার এরকম নাই। রাখে এটা ধুয়ে বিক্রি করতে পারতাম ভালো দামে। কৃষি বিভাগ বলছে দেশের গাজরের প্রায় ৪০% চাহিদা মেটে সিংগাইর থেকে। প্রায় ৫০ কোটি টাকার গাজর বিক্রির লক্ষ্য এবছর। ইতিমধ্যে কৃষকরা তাদের উৎপাদিত যে গাজর তারা বাজারজাত করা শুরু করেছে। আমরা আশা করছি যে বাজারটা যদি এরকম এ ধারায় অব্যাহত থাকে তাহলে সিংগাইর থেকে প্রায় ৫০ কোটি টাকার গাজর এবছর কৃষকেরা বাজারে বিক্রি করতে পারবে। চলতি মৌসুমে মানিকগঞ্জে ৯৬০ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ১০ হেক্টর বেশি। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। চট্টগ্রাম বন্দরে সিরিয়াল সিস্টেমের নামে লাইটার জাহাজে পণ্য পরিবহনে বছরে ১২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিশাল এই অঙ্কের টাকা চলে যায় বিভিন্ন জনের পকেটে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে জাহাজের সিরিয়াল দেওয়ার জেরে দেশের অভ্যন্তরীণ পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ সেক্টরটিতে চলছে অস্থিরতা। সংকটের মুখে পড়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যসহ নানা পণ্য মাদার ভেসেল থেকে বহিনঙ্গরে খালাস করা হয় লাইটার জাহাজের মাধ্যমে। প্রায় ১৮০০ লাইটারেজ জাহাজ বছরে প্রায় ১০ কোটি টন পণ্য চট্টগ্রাম বন্দর থেকে দেশের ৩৬টি নৌ রুটে পণ্য পরিবহন করে। প্রতি লাইটার জাহাজে পণ্য পরিবহনে টন প্রতি গড়ে মোট খরচ হয় ৫৫০ টাকা। বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ ৪০০ টাকায় পণ্য পরিবহন সম্ভব। এক্ষেত্রে টন প্রতি ১৫০ টাকা বাড়তি গুনতে হলে ৮ কোটি টনে চাঁদাবাজি হয় ১২০০ কোটি টাকা। সিরিয়াল সিস্টেমের কারণে পণ্য পরিবহনে ব্যবসায়ীরা সরাসরি লাইটার জাহাজ ভাড়া করতে পারে না। এজন্য লোকাল ও জাহাজ এজেন্টকে বাড়তি টাকা দিতে হয় লাইটার জাহাজ ও কার্গো মালিকদের। ফলে পণ্য পরিবহনে বাড়তি খরচের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। পণ্যের এজেন্টকে ২০ টাকা দিতে হবে, জাহাজের এজেন্টকে ২০ টাকা দিতে হবে। সোকল্ড এজেন্ট, ওনাদের সিরিয়ালের যে বিডব্লিউটিসি বলেন, ডাব্লিউটিসি বলেন, যাই বলেন, তাদের এজেন্ট আছে। এই টাকার আলটিমেটলি ইফেক্ট কোথায়? কার্গোর উপর ইফেক্ট পড়তেছে। ২০ টাকা ৪০ টাকা অ্যাড হচ্ছে। এদিকে লাইটার জাহাজ মালিকদের প্রায় কয়েকশো কোটির অধিক পাওনা টাকা আদায় না হওয়ার পাশাপাশি সিরিয়াল অব্যাহত থাকায় নৌ পরিবহন রুটে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সিরিয়াল অন্তর্ভুক্ত না হয় তাহলে দেখা যাচ্ছে তাদের ট্রিপ হওয়া, জাহাজের ভাড়া হওয়া, জাহাজের টাকা আদায় করা, এই সমস্ত ব্যাপারে বিশাল একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেজন্য সাধারণ জাহাজ মালিকরাই আসলে সিরিয়াল অন্তর্ভুক্ত হয়ে জাহাজ চালাতে চাচ্ছে। আমদানিকারকের যাতে কোনো আপত্তি না থাকে এবং মামলা যারা করছে কোর্ট থেকে স্টে করাইছে, সেই কোর্ট থেকে এটাকে অবসান করে সবাইকে সম্মিলিতভাবে যদি আমরা সিরিয়াল চালু করি তাহলে সবার মঙ্গল হবে। নতুন নীতিমালা চলতে থাকলে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়া একচেটিয়া আধিপত্য আবার ফিরে আসবে এমন আশঙ্কা আমদানিকারক ও জাহাজ মালিকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের কারণে প্রায়ই দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। 4 লেনের এই মহাসড়কে ঘন্টার পর ঘন্টা যানবাহনে আটকে থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে যাওয়া যাচ্ছে না। 1.5 ঘন্টার দূরত্বে পৌঁছাতে লাগছে 4 থেকে 5 ঘন্টা। এদিকে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করলেও কাজের কাজ খুব একটা হচ্ছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 105 কিলোমিটার এলাকা রয়েছে কুমিল্লা অংশে। এর দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় যানজট লেগে থাকে। বিশেষ করে যানবাহন বিকল কিংবা দুর্ঘটনা ঘটলে সড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় যানজট। এছাড়া মহাসড়কের পাশে প্রায় 20টি পয়েন্টে হাটবাজার, যত্রতত্র যাত্রী ওঠানামা, উল্টো পথে 3 হুইলার সহ ছোট গাড়ি অবাধে চলাচলে যানজট সৃষ্টি হয়। এসব কারণে মানুষের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, তেমনি মালবাহী ট্রাকগুলো সময়মতো পৌঁছাতে কষ্ট হচ্ছে। রিক্সা, সিএনজি, অটো গাড়ি আটকায় রেখে গাড়ি চেক দেয়, তামান দুনি একটা জাম লাগায় রাখে। ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণে এই যাত্রী পারাপারের কারণে বিশেষ করে আপনার ওই রাস্তায় জ্যাম লাগতেছে। গাড়ি যাত্রী লয় ফাতালে করে বন্ধ করে, এই কারণে জামগুলো লাগে। যাত্রীদের অভিযোগ, মহাসড়কে পুলিশি তৎপরতা না থাকায় সড়কে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। পাশাপাশি ট্রাকে কাঁচামাল নষ্ট হওয়ায় লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। সিএনজি, নসিমন, অটো এইগুলো যদি হঠাৎ ডিভিডারগুলোর থেকে হঠাৎ করে ঢুকে যায়, দ্রুত ব্রেক দিতে হয়, এই জন্য দুর্ঘটনাটা বেশি হচ্ছে। পুলিশে পুলিশ খেয়ে দেয়, কোনো যানজট আরও বেশি লাগা। বাসগুলো যদি কোনো একটা আইনের আওতায় আনা যায় বা কোনো একটা সিস্টেমের মধ্যে নেওয়া যায়, তাহলে হচ্ছে আমাদের মেইন রুটগুলো হচ্ছে একটু সেফ থাকে। হাইওয়ে পুলিশ অবশ্য দাবি করেছে, যানজট নিয়ন্ত্রণে তারা কাজ করলেও নানা কারণে বিড়ম্বনায় পড়তে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যদি এই কোথাও দুর্ঘটনা ঘটে, যদি সেই গাড়িটা পড়ে থাকে এবং আমাদের সবথেকে বড় কষ্ট হয় একটা রেখার নিয়ে আসা, আমরা ওই গাড়িটা অপসারণ করার সাথে সাথে রাস্তা ক্লিয়ার হয়ে যায়। মহাসড়কে হাটবাজার ও বাসে যত্রতত্র পার্কিং বন্ধ সহ সাধারণ মানুষকে সচেতন করা গেলে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে ব্যাঙে ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, ফলে কালো ধোঁয়া ও ছাই দূষিত করছে পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমবাগান ও ফসলি জমি। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর, ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলায় গড়ে উঠেছে 158টির বেশি ইটভাটা। এর মধ্যে 63টি জিগজ্যাগ এবং 95টি খড়ির। আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে বেশিরভাগ ইটভাটা। ইটভাটাগুলো ধানক্ষেত, আমবাগান ও ফসলি জমির পাশে হওয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাবে পোকার আক্রমণ হচ্ছে বাগানে, পচে নষ্ট হচ্ছে আম, কমছে ফসলের উৎপাদন। স্থানীয়দের অভিযোগ, অনুমোদন না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবাধে এসব ইটভাটা। আশেপাশে আমাদের বাগানগুলো সব ধরেন কি যে কেটে ফেলা হচ্ছে আমের গাছগুলো। আম যখন ধরে পাকার সময় আসে তখন পাশা পাশা দাগ হয়ে যায়, কালো কালো হয়ে, যে কোনো পরিষেবা ক্ষতি করে ভাটার কারণে ধুমাতে। কিছুটা তো অবশ্যই তো শুনতেছি জীবনের পর থেকে যে কিছুটা ক্ষতি হয়, তারপরও সমস্যা হয় না। সমস্যা যদি বেশি হতো তাহলে তো ভাটা বন্ধ হয়ে যেত। ইটভাটার মালিকরা ক্যামেরার সামনে কথা না বললেও মোবাইল ফোনে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। সাক্ষাতের কথা বলবো, আসছেন একবার, ওই চা খাওয়া হবে আর কথা বলা হবে। মালিকদের সাথে কথা বলবেন, মালিকদের সাথে কথা বলতে হবে, তাহলে আমরা কর্মচারী। অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানায় স্থানীয় প্রশাসন। পরিবেশ অধিদপ্তর থেকে আপনার বিভিন্ন অবৈধ ইটভাটাগুলোকে এনফোর্সমেন্ট করেছে, ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতেছি মোবাইল কোর্টের মাধ্যমে, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কয়লা ছাড়া অন্যান্য কাঠ ইউজ করছে, সেখানে আমরা অভিযান পরিচালনা করছি, তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছি এবং সেগুলো অবৈধ যেগুলো রয়েছে সেগুলো বন্ধের জন্য প্রক্রিয়া আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। 2024 সালের 21শে অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় 3টি ইটভাটা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর এখন পর্যন্ত আর কোনো অভিযান হয়নি অবৈধ ইটভাটার বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনে হতাহতদের ত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার রাতে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি জাকাত ও উসরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। ইসলামী ব্যক্তিত্ব, স্কলার, পীর সাহেব, আলেম ওলামা
দলগুলোর মধ্যে একটা আলাদা চেতনা তৈরি হয়েছে যে না, আমরা আর বাতিলের হাতে রাষ্ট্র দিতে চাই না, আসুন আমরা স্যাক্রিফাইস করি, ত্যাগ করি, ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি জায়গায় ইসলামিক দলগুলোর একজন প্রার্থী দিয়ে তাগুতকে রাষ্ট্র থেকে সরিয়ে আল্লাহওয়ালা লোকের হাতে রাষ্ট্রের দায়িত্ব নেয়। ইনশাআল্লাহ 5ই আগস্টের বিপ্লবের পরের নতুন বাংলাদেশের যে অভিযাত্রা, তাতে হয়তো আমরা আরেকটি বিপ্লবের দিকে এগিয়ে যাব। সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব। চলতি বছরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার বিকেলে পঞ্চগড় পৌরসভায় এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, 17 বছর পর নির্বাচন হবে, মানুষ ভোট দেবে। নির্বাচন নিয়ে টালবাহানা কেউ মেনে নেবে না। এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছে, ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই। এ সময় শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। এতই যদি শক্তি, এতই যদি ক্ষমতা, ইলেকশনের বিরোধিতা করেন, পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন নেবে, তারপরে বুঝে দেখবেন ইলেকশন করবেন কিনা। না, বিএনপিকে চিনেন না এখানে। পঞ্চগড়ের প্রায় 2 মাসের মধ্যে নিজেদের উদ্যোগে 1.5 কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ করেছে এলাকাবাসী। এতে জেলা শহরের সাথে গ্রামের দূরত্ব কমেছে প্রায় 4 কিলোমিটার। ভোগান্তি কমলেও যাতায়াত সুবিধার জন্য একটি সেতুর দাবি গ্রামবাসীদের। দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পঞ্চগড় উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া থেকে ডাঙ্গাবাড়ি গ্রামের কাঁচা সড়কটি রেকর্ড করা ব্রিটিশ আমলের। বর্ষাকালে দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু পানিতেই প্রায় 3-4 কিলোমিটার পথ পার হতে হয় এলাকাবাসীর। গ্রামের কেউ মারা গেলে দাফনের জন্য নিয়ে যেতে হয় দীর্ঘ পথ ঘুরে। সড়কের ডাঙ্গাবাড়ি অংশের জমি প্রভাবশালী একটি মহল দখল করে আছে বলে অভিযোগ স্থানীয়দের। 11টা চেয়ারম্যান গেছে, 9টা মেম্বার গেছে। আজ পর্যন্ত এই রেকর্ডের রাস্তাটা এবং ব্রিটিশের রাস্তাটা কেউ কোনোদিন কোনো কাজে হাত দেয়নি। দীর্ঘদিন যাবত এই রাস্তাটির কোনো সংস্কার কাজ না হওয়ার কারণে এই রাস্তাটি বিলীন হয়ে গেছে। সংশ্লিষ্টদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাননি গ্রামবাসীরা। পরে নিজেদের উদ্যোগেই শুরু করেন সড়কটির নির্মাণ কাজ। আমরা উদ্যোগ নিয়েছি সবাই যে রাস্তাটা আমরা করব, সবাই সম্মিলিত হয়ে রাত 12টা 11টা এরকমভাবে আমরা মাটি কাটি। নিজের খেয়ে এই রাস্তাটা করছি, কিন্তু এই রাস্তাটা যদি আমরা টিকায় রাখতে চাই, যদি এটাকে ভালো করে রাখতে চাই, তাহলে আমার একটা ব্রিজের এখানে খুবই প্রয়োজন। এ নিয়ে কথা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে সদর উপজেলার ভূমি কর্মকর্তার কাছ থেকে। তাদের দাবি ছিল যে যেহেতু রাস্তার অনেক নিচু ছিল এবং এখানে একটা ব্রিজ বা কালভার্টের দরকার, সেই বিষয়টা আমি শুনেছি। আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই রাস্তার উপরে ব্রিজ নির্মাণের যদি কোনো প্রয়োজন হয় এবং গ্রামবাসী যদি আমার কাছে একটি আবেদন দেয়, তাহলে আমরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে এটি প্রাক্কলন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়রা আশা করছেন গণদাবি পূরণ করে প্রশাসন এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে আন্তরিক হবেন। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জে আনোয়ার সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় মেসার্স রেনু ট্রেডার্সের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই হালখাতা। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফোরকান এন হোসেন। এছাড়া ন্যাশনাল বিজনেস হেড নাসিম আহমেদ, সিও আনিসুজ্জামান, সিনিয়র জিএম কামরুল হায়দার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিটেইলার ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে আনোয়ার সিমেন্টের গুণগত মান ধরে রাখা ও বিক্রয় বৃদ্ধির বিষয়ে মত বিনিময় করা হয়। পরে সেরা বিক্রয় প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও আয়োজনে ছিল রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।